আরবে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ১৬ প্রবাসী বাংলাদেশের মৃত্যু, বহু হতাহতের শঙ্কা। নিহত সবার বাড়ি নওগাঁর আত্রাই ও নাটোরে, নিশ্চিত করেছে দূতাবাস। ইরানকে মোকাবেলার ইস্যু দাবা খেলার মতো মন্তব্য ট্রাম্পের। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ আরাকচির। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের। হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সরবে না সেনা, জানালেন নেতানিয়াহু। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর আহ্বান মিশরের। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা অব্যাহত, নিহত আরও ৭ বেসামরিক নাগরিক, শিশুসহ আহত অর্ধ শতাধিক। সংঘাত বন্ধে দুপক্ষের প্রতি আহ্বান পোপ লিওর। এবং দ্রুত ছড়াচ্ছে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার দাবানল। পুড়ে ছায় ৩৪,০০০ একর বনভূমি। স্পেনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। আলবেনিয়ায় রাতভর অভিযান। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার। সৌদি আরবের রিয়াদে মুসা সাইনাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে আগুন লাগে ওই কারখানায়। মর্মান্তিক এই ঘটনায় নিহতরা সবাই নওগাঁ ও নাটোরের বাসিন্দা। নিহতরা রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় চলছিল শ্রমিকদের কর্মযজ্ঞ। কিন্তু কে জানতো রোববারের দিনটি হবে অন্য দিনের চেয়ে বিভীষিকাময়। কারখানায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কিছু বুঝে ওঠার আগেই প্রাণ যায় অন্তত ১৬ জনের, যাদের সবাই বাংলাদেশি। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির মুসা বাণিজ্যিক এলাকায় রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কারখানায় আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা নওগাঁ ও নাটোরের বাসিন্দা। সৌদি আরবের ওই সোফা তৈরির কারখানায় তারা সবাই কর্মরত ছিলেন। ১৫ জন এবং ৮ জন অগ্নিকাণ্ডে সরাসরি পুড়ে, আর বাকি ৮ জন সাফোকেশনে যে ধোঁয়ায় ফায়ার সার্ভিস ডেডবডি উদ্ধার করতেছে। পরবর্তী লাশ শনাক্তকরণের কাজ শুরু হবে। নিহতদের মধ্যে রয়েছে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী, ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা। এর মধ্যে শুধু গন্ডগোহালী গ্রামের গুফফার প্রামাণিক ও তার ২ ছেলে মহুন ও সুমন প্রামাণিক রয়েছে। এছাড়া অন্য গ্রামের রুবেল হোসেন, কলি প্রামাণিক সহ অনেকে আছেন মৃত্যু তালিকায়। সৌদি আরবের রিয়াদের মানফুয়া নামে একটা শহরে একটা সোফা কারখানায় আগুন লেগে আর কি। তথ্য আছে ১৭ জনের কাছাকাছি, নাম পেয়েছি ৯ জনের। সবার বাড়ি আছে। এদিকে মৃতের তালিকায় থাকা নাটোরের ২ জনের সন্ধান মিলেছে। নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের সাব্বির হোসেন ও শামীম হোসেন নামে ২ যুবক সৌদি আরবের এ অগ্নিকাণ্ডে মারা গেছেন। ওমর ফারুক, সময় সংবাদ। ইরানকে মোকাবিলা করা অনেকটা দাবার খেলার মতো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিক হয়ে যাবে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। আর ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী পরিস্থিতির অবসান ঘটাতে হবে তেহরানকেই। ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি না দিয়ে অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, মার্কিন নৌ অবরোধে খুব খারাপ অবস্থায় রয়েছে ইরান। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $৭৫ নেমে আসায় এর প্রভাব মার্কিন ভোক্তাদের উপর তুলনামূলকভাবে কম পড়ছেও বলে দাবি করেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের ফলাফল নিয়েও ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে যাবে। তার ভাষায় বিষয়টি অনেকটা দাবা খেলার মতো, যেখানে দুই পক্ষই পরিস্থিতি বুঝে একের পর এক চাল দিচ্ছে। তবে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, সম্প্রতি দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘন বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না তেহরান। আরাকচি জানান, দুই দেশের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান হলেও সেটিকে আলোচনা বলা যায় না। কয়েকটি দেশ নতুন করে সংলাপ শুরুর চেষ্টা করছে বলে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে
সঙ্গে MOU লঙ্ঘন বন্ধ করতে হবে এবং আগের লঙ্ঘনের ক্ষতিপূরণও দিতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আরাকচি। তার দাবি, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, তবে ওমানের সঙ্গে সমঝোতা হলে হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। প্রণালী পুনরায় খুলতে আরও কিছু শর্ত পূরণ করতে হবে, যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী না যুদ্ধ না শান্তি পরিস্থিতির অবসান চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, কোনো সমঝোতা লঙ্ঘনের ঘটনা ঘটলে যুদ্ধের পথে না গিয়ে তা সমাধানে কমিটি গঠন করা উচিত। হরমুজ প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, ইরান ও ওমানের নির্ধারিত ব্যবস্থাগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা উচিত ছিল। ওয়াশিংটন তা না মানায় ইরান পাল্টা ব্যবস্থা নেয় এবং শেষ পর্যন্ত সংঘাতের সূত্রপাত হয় বলেও দাবি করেন তিনি। শিউলি রোজা, সময় সংবাদ। যুদ্ধে ভূপাতিত করা মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান এবং ড্রোনের প্রদর্শনী ভিডিও প্রকাশ করেছে ইরান। ধ্বংসাবশেষের মধ্যে মার্কিন F-15 যুদ্ধ বিমানের অংশ এবং বেশ কয়েকটি ড্রোন রয়েছে। ইরানের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ভূপাতিত করেছে। ধারণা করা হচ্ছে ধ্বংসাবশেষের কিছু অংশ এপ্রিলে ইরানের ইস্পাহান প্রদেশে ঘটে যাওয়া একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। 3 এপ্রিল ওই প্রদেশের আকাশে একটি মার্কিন সামরিক উড়োজাহাজে আঘাত হানা হয়। তবে প্রকাশিত এই ভিডিও নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির অবসান চান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর এটাই সঠিক সময়। যুদ্ধে ইরানের বিজয় হয়েছে বলেও জানান এই নেতা। পেজেশকিয়ানের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পরও ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানে এক সংবাদ সম্মেলনে এই যুদ্ধে ইরানকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয় বলেও তিনি মত দেন। এমন পরিস্থিতিতে ইরানিদের যুদ্ধও নয় শান্তিও নয় অবস্থা থেকে মুক্তি কামনা করেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির জন্য এখনই সেরা সময়। সংবাদ সম্মেলনে তিনি আশাবাদ জানান, এখনো সময় আছে আলোচনা করার। যদি কোনো সমাধান হয় তাহলে এই যুদ্ধ বা শান্তিহীন অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এদিকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো নেগার মোর্তাজাভি জানান, পেজেশকিয়ানের এই ঘোষণার পেছনে প্রেসিডেন্টের ক্ষমতার সমর্থন জুগিয়েছে। বাহ্যিকভাবে তেহরান এমন ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন সত্ত্বেও তারা আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। নেগার বলেন, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই প্রকাশ্য বার্তার উদ্দেশ্য হল অস্পষ্টতা দূর করা। পেজেশকিয়ানের বার্তাটি দেশের অভ্যন্তরে আলোচনার পক্ষে থাকা ব্যক্তিদের আরও শক্তিশালী করবে বলে মনে করেন নেগার, কারণ কট্টরপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যে আলোচনার বিরোধিতা করেছে। এ নিয়ে পেজেশকিয়ানের সঙ্গে দ্বন্দ্বও তৈরি হয়। উঠে আসে তার পদত্যাগের বিষয়টিও। শাফিনা সুলতানা, সময় সংবাদ। ইয়েমেনে হুথিদের সঙ্গে ফের তীব্র সংঘাতে জড়িয়েছে সরকারি বাহিনী। হুথিদের ড্রোন হামলার জবাবে তাইজ ও হুদেইদাতে বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থানে আক্রমণ চালিয়েছে সেনাবাহিনী। এর জেরে সৌদি আরবের জিজানে আরামকোর তেল স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। আঞ্চলিক উত্তেজনার মধ্যে হুতি হামলার নির্দেশ দেয়া জাতিসংঘের বিবৃতিকে স্বাগত জানিয়েছে রিয়াদ। ইয়েমেনে ফের উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। স্থানীয় সময় শনিবার দেশটির তাইজ ও হোদেইদা প্রদেশে হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালায় সরকারি বাহিনী। দাবাব, গারাব, শালু ও মাগবাইন ফ্রন্টে বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থানে গোলাবর্ষণের পাশাপাশি হোদেইদার দক্ষিণাঞ্চলের কমান্ড সেন্টার, সুরক্ষিত স্থাপনা ও সমাবেশ স্থলে হামলা চালানো হয়েছে। মাগবাইন ফ্রন্টে হুতিদের কয়েকটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে সেনাবাহিনী। হুতিদের হামলার জবাবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। চলতি সপ্তাহে মারিবে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 58 সরকারি সেনা নিহত হন। আবাসিক এলাকা ও বাস্তুচ্যুতদের শিবিরে গোলাবর্ষণে নিহত হয়েছেন আরও 2 বেসামরিক নাগরিক। এর আগে হোদেইদার দক্ষিণাঞ্চলেও সরকারপন্থী 16 সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর মধ্যেই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জুবাইলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে সেখানে গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সময়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজানে সৌদি আরামকোর তেল শোধনাগারে একটি স্থাপনায় আগুন লাগার কথা জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। এই ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। এমন পরিস্থিতিতে হুতিদের সৌদি আরব ও বাণিজ্যিক নৌযানে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিবৃতিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে ইয়েমেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সৌদি আরব। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তির পরপরই এই উত্তেজনা আরও বাড়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত উপত্যকা থেকে সেনা সরাবে না ইসরায়েল। এদিকে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তেল আবিবের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হামাস ও মিশর। গাজার বাসিন্দাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎই নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা শান্তি পরিকল্পনাকে ঘিরে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে তার স্পষ্ট বার্তা, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। অথচ প্রস্তাবিত পরিকল্পনায় হামাসের অস্ত্র সমর্পণের পাশাপাশি গাজার নিয়ন্ত্রণাধীন প্রায় 60% এলাকা থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে নেতানিয়াহুর এমন অবস্থানের বিপরীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হামাস। জ্যেষ্ঠ নেতা ওয়াসেম নাইমের দাবি, কায়রোতে মধ্যস্থতাকারী ও পিস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে যে রোডম্যাপ নিয়ে সমঝোতা হয়েছিল, হামাস এখনও সেটিতে অটল। নেতানিয়াহু ও তার সরকারকে চুক্তির পথে আনতে মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ তৈরির আহ্বান জানায় সংগঠনটি। এদিকে নেতানিয়াহুর অবস্থানে হতাশ গাজা সিটির বাসিন্দারা। তাদের অভিযোগ, যুদ্ধ বন্ধের চেয়ে রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচনের জয়ী নেতানিয়াহুর কাছে বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজা ইস্যুতে কোনো ছাড় দেওয়ার বিরোধিতা করছেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের চাপ ও জোট সরকারের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে রয়েছে নেতানিয়াহু। যদিও ইসরায়েলের গাজায় অভিযান সীমিত করা এবং প্রতিদিনের লক্ষ্যভিত্তিক হামলা কমানোর বিষয়ে কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং টেকসই মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আলভেলাতি ট্রাম্পের বোর্ড অব পিসের মহাপরিচালক নিকোলাইয়ের সঙ্গে ফোন আলাপে এসব দাবি জানান। একই সঙ্গে গাজার নিরাপত্তার সম্ভাব্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়েও আলোচনা হয়। ফলে যুদ্ধবিরতির উদ্যোগ সামনে এগোলেও ইসরায়েল ও হামাস মূল বিরোধ মেটাতে এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। শিউলি রোজা, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও ইসরায়েলি হামলা। হাদাথা শহরে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ঢুকে কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, নাবাতিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার মেফাদুল ও জাউতার আল শারকিয়া গ্রামের মধ্যবর্তী এলাকায় দফায় দফায় হামলা চালানো হয়। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের বনাঞ্চল, কৃষিজমি ও শতাব্দী প্রাচীন জলপাই গাছ ধ্বংসের অভিযোগ করেছে হিজবুল্লাহর রাজনৈতিক শাখা। সংগঠনটির দাবি, বিভিন্ন এলাকায় গাছপালায় আগুন দেওয়ার পাশাপাশি কৃষিজমিরও ক্ষতি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক তৎপরতা ঘিরে উত্তেজনা বিরাজ করছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় 2 জন নিহত, অন্তত 35 জন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার বেলগরদ শহরে ইউক্রেনের ড্রোন হামলায় 5 জন নিহত এবং শিশুসহ অন্তত 25 জন আহত হয়েছেন। মস্কোর দাবি, একদিনে ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয়। আর রাশিয়ার 2টি তেল শোধনাগার ও কৃষ্ণ সাগরে নজরদারি স্থাপনায় হামলার দাবি করেছে কিয়েভ। এর মধ্যে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন পোপ লিও।
রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সংঘাত। রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভ ও ওদেশা অঞ্চলে হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ওদেশায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় ছড়িয়ে পড়ে আগুন। ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি অবকাঠামো, ফলে শহর ও আশপাশের কিছু এলাকায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। রাশিয়ার দাবি, ইউক্রেনের বন্দর ও সামরিক সরঞ্জাম পরিবহনকারী জাহাজগুলো লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওদেশা বন্দরে সামরিক গুদাম, যোগাযোগ সরঞ্জাম ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মজুতস্থলে হামলা চালানো হয়েছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বহনকারী আরেকটি কার্গো জাহাজেও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, 24 ঘন্টায় ইউক্রেনের 157টি এলাকায় হামলা চালানো হয় এবং রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয় বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। অন্যদিকে রাশিয়ার বেলগ্রোদ শহরে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়াও রাশিয়ার দুটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে কৃষ্ণ সাগরে একটি স্বয়ংক্রিয় ডিলিং রিগে থাকা রুশ প্রযুক্তি নজরদারি পোস্টেও হামলার কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, কৃষ্ণ সাগরে নজরদারি সরঞ্জাম পরিচালনায় ওই প্ল্যাটফর্ম ব্যবহার করা হতো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় ইউক্রেনের কোনো বিদ্যুৎ কেন্দ্র এখন আর অক্ষত নেই। বহু রেল স্টেশন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ইউক্রেন ও রাশিয়ার চলমান সহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে পোপ লিও। রোববার অ্যাঞ্জেলোস প্রার্থনা শেষে দেয়া বক্তব্যে দুই দেশের প্রাণহানি ও আহতদের কথা তুলে ধরে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার পাশাপাশি বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানান উভয় পক্ষের প্রতি। পোপ লিও বলেন, যুদ্ধ শুধু আরও যুদ্ধের জন্ম দেয় এবং বাড়িয়ে তোলে মানুষের দুর্ভোগ। সহিংসতার এই চক্র থামিয়ে কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তির পথ তৈরির আহ্বান জানান তিনি। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। কিউবায় সরকার পরিবর্তনের চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। বিকল্প নেতৃত্ব খুঁজছে ট্রাম্প প্রশাসন। খবর গণমাধ্যমের। প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করেছে হাভানা। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা। আগুন গ্রাস করেছে প্রায় 34,000 একর বনভূমি। দাবানল লোকালয়ের কাছে ছড়িয়ে পড়ায় 20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনেও ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। কাস্তেওনে অঞ্চল থেকে প্রায় 700 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আলবেনিয়ার ক্রুজে পর্বতে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে রাতভর চলেছে অভিযান। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভয়াবহ দাবানল। একের পর এক পড়ছে পাহাড়ি বনাঞ্চল। রাতারাতি আগুনের আকার প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দ্রুত ছড়িয়ে পড়া বাল্ডরেঞ্জের আগুনে এখন পর্যন্ত 20,000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি গ্রীষ্মে প্রদেশটিতে এটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্পেনের পূর্বাঞ্চলীয় কাস্তিওনেও ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দিনভর লড়াই করছেন দমকল কর্মী ও সামরিক জরুরি ইউনিটের সদস্যরা। আগুনের ধোঁয়ায় ঝুঁকি তৈরি হওয়ায় কাতি শহর থেকে প্রায় 700 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তিরিক শহরের কাছে শুরু হওয়া আগুন এরই মধ্যেই প্রায় 684 হেক্টর এলাকা পুড়িয়ে দিয়েছে। তবে আবহাওয়া ও বাতাসের আর্দ্রতা বাড়ায় আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ। এদিকে আলবেনিয়ার ক্রুজে পর্বতেও ভয়াবহ দাবানলে আতঙ্ক ছড়িয়েছে। আগুন দ্রুত জনবসতির দিকে ছড়িয়ে পড়ায় আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দাদের রাতেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী। দুর্গম ও পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে সামরিক হেলিকপ্টারও। শিউলি রোসা, সময় সংবাদ। কিউবায় সরকার পরিবর্তনের চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। হাভানার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্য থেকে ট্রাম্প প্রশাসন বিকল্প নেতৃত্ব খুঁজছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। তবে মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, ভেনেজুয়েলার মতো কিউবায় কোনো নেতা আনার চেষ্টা করলেও কঠোরপন্থীদের উত্থানে জটিল হতে পারে পরিস্থিতি। এই অবস্থায় সম্ভাব্য মার্কিন অভিযান ঠেকাতে কাস্ত্রো ও দিয়াস কানেলের নিরাপত্তা জোরদার করেছে কিউবা।
কিউবার উপর অনেক দিন ধরেই চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির নেতৃত্ব পরিবর্তনের সম্ভাব্য পথ খুঁজছে ট্রাম্প প্রশাসন। মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউ ইয়র্ক টাইমস জানায়, বর্তমান ও সাবেক কিউবান কর্মকর্তাদের মধ্যে এমন কাউকে খোঁজা হচ্ছে যিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী হবেন। কিউবার পুরো শাসন ব্যবস্থাকে পরিবর্তন না করে বিদ্যমান নেতৃত্বে পরিবর্তন আনার দিকে যুক্তরাষ্ট্র বেশি মনোযোগ দিচ্ছে বলেও জানায় গণমাধ্যমটি। গেল জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজকে সমর্থন দেয় ওয়াশিংটন। এবার একই মডেলে কিউবায় নতুন নেতা বসানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন গোয়েন্দাদের মতে কিউবার পরিস্থিতি ইরানের মতো, ক্ষমতার অপেক্ষায় থাকা অনেকেই কট্টরপন্থী, যার কারণে নেতৃত্ব পরিবর্তনের ফল যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। ট্রাম্প প্রশাসন একদিকে কিউবায় সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে, অন্যদিকে হাভানার সঙ্গে সমঝোতার পথও খোলা রাখছে। এরই মধ্যে হাভানার কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছে ওয়াশিংটন, যার মধ্যে রয়েছে কিউবার অর্থনীতি উদার করা, মার্কিন ব্যবসার জন্য বাজার খুলে দেয়া, যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা এবং রুশ চীনা গোয়েন্দা তৎপরতা বন্ধ করা। বিনিময়ে মানবিক সহায়তা বাড়ানো ও কিছু নিষেধাজ্ঞা শিথিলের প্রস্তাব দেয়া হয়েছে। দেশটির সম্ভাব্য বিকল্প নেতৃত্ব হিসেবে অস্কার প্যারেজ অলিভা ফ্রাগার নাম সামনে এসেছে। তিনি ফিদেল কাস্ট্রোর আত্মীয় এবং সাম্প্রতিক সময়ে রাষ্ট্রীয় টেলিভিশন ও সরকারি বক্তব্যে বেশি দৃশ্যমান হয়েছেন। তবে ওয়াশিংটনের কাছে তিনি গ্রহণযোগ্য হবেন কিনা তা নিয়েও প্রশ্ন রয়ে গেছে। এছাড়া রাউল কাস্ট্রোর নাতি রাউল গঞ্জালেস রদ্রিগেজ কাস্ট্রো এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী লাজারো আলবার্তো আলভারেজ কাসাসও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছেন। এদিকে কিউবায় সম্ভাব্য মার্কিন অভিযান ঠেকাতে কাস্ট্রো ও দিয়াজ ক্যানেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শ্রীলঙ্কায় বর্ণাঢ্য আয়োজনে চলছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। অংশ নিচ্ছেন 30 দেশের 4,500 শিল্পী। সপ্তাহব্যাপী উৎসব ঘিরে ব্যাপক উদ্দীপনা। ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে এশিয়ার মিত্রদের দুর্বল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি মোকাবিলায় এশিয়া থেকে সরানো হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এতে চীন ও উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়া জাপানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের পর বড় চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার সময় বিপুল সংখ্যক টমাহক সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ওয়াশিংটন। এমনকি চীনের সঙ্গে তাইওয়ান কেন্দ্রিক সম্ভাব্য সংঘাতের জন্য সংরক্ষিত কিছু অস্ত্রও ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা জোরদার করতে দক্ষিণ কোরিয়া ও এশিয়ার অন্যান্য অঞ্চল থেকেও সরিয়ে নেওয়া হয়েছে শত শত উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এতে এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের মিত্ররা কতটা নিরাপত্তা সহায়তা পাবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধে এরই মধ্যে 1,500-এর বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ফলে দেশটির মজুতে রয়েছে 1,700-টিরও কম। পাশাপাশি এশিয়া থেকে যুদ্ধজাহাজ, সামরিক বিমান ও আকাশ প্রতিরক্ষা ইউনিট সরিয়ে নেয় সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও সেনাদের মনোবলেও পড়ছে নেতিবাচক প্রভাব। তবে অস্ত্র সংকটের খবর সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সমরমন্ত্রী পিট হেগসেথ। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ সীমাহীন। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেনকে বিপুল অস্ত্র দেওয়ার সমালোচনা করে তিনি বলেছেন, এখন ইরান যুদ্ধের জন্য ক্ষেপণাস্ত্র প্রয়োজন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বীজপুরে বিক্ষোভের মুখে পড়েন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতা নিক্ষেপ করা হয়েছে। পুলিশের হেফাজতে থাকা কর্মীর মৃত্যুর ঘটনায় তার পরিবারের সঙ্গে দেখা করতে রোববার বীজপুর এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, রাজনৈতিক উস্কানি দিতে গেছেন মমতা। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। তবে মমতার অভিযোগ, পুলিশ বিক্ষোভকারীদের প্রশ্রয় দিয়েছে। দাবদাহে শুকিয়ে যাচ্ছে নদী জলাধার। পানির সংকটে কমছে বিদ্যুৎ উৎপাদন, ব্যাহত হচ্ছে নৌ চলাচল। বৃষ্টি না হলে সামনে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তীব্র গরমে কাদার মধ্যে শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছে সার্বিয়ার মহিষগুলো। খরায় শুকিয়ে গেছে খামারের 2টি পুকুর, নেই প্রাকৃতিক পানির উৎস। পাইপে করে পানি খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রায় 200 মহিষের। দেশটির বিভিন্ন এলাকায় তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। তীব্র দাবদাহের সঙ্গে যুক্তরাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে খরার তীব্রতা। টানা সপ্তম সপ্তাহের মতো দেশটিতে 10 মিলিমিটারেরও কম বৃষ্টি হয়েছে। পূর্ব ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কোথাও কোথাও বৃষ্টি হয়েছে মাত্র 1 মিলিমিটার। এতে ইংল্যান্ডের অর্ধেকেরও বেশি এলাকা খরার কবলে পড়েছে। পানির ব্যবহারে জারি করা হয়েছে বিধিনিষেধ। এর মধ্যেই আবারও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। খরার সবচেয়ে ভয়াবহতার চিত্র হাঙ্গেরিতে। তীব্র গরমে রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা ছুঁয়েছে 43 ডিগ্রি সেলসিয়াসে। পানির অভাবে বিপাকে পড়েছে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দানিউব নদীর পানি কমে যাওয়ায় কেন্দ্রটির শীতলীকরণ ব্যবস্থায় প্রয়োজনীয় পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে মাত্র 12% সক্ষমতা চলছে কেন্দ্রটি। পোল্যান্ডেও পরিস্থিতি কম ভয়াবহ নয়। রাজধানী ওয়ারশোর ভিস্তোলা নদীতে পানির স্তর নেমেছে রেকর্ড সর্বনিম্নে। পরিমাপ শুরুর পর এত কম পানি আর দেখা যায়নি নদীটিতে। দীর্ঘদিনের অনাবৃষ্টি আর তাপপ্রবাহে নদীর পানি কমে যাওয়ায় তৈরি হয়েছে নৌযান চলাচল ও বিদ্যুৎ উৎপাদন নিয়ে উদ্বেগ। ইউরোপের খরা এখন আর শুধু পানির সংকট নয়, এর প্রভাব পড়েছে পশুপালন থেকে কৃষি, নৌপরিবহন থেকে শিল্প, এমনকি বিদ্যুৎ উৎপাদনেও। বৃষ্টি না বাড়লে সামনে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। দুবাইয়ে মরুভূমির তীব্র তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি উপভোগের সুযোগ করে দিতে তৈরি করা হয়েছে অভিনব রেইনিং স্ট্রিট। তাপমাত্রা যখন প্রায় 47 ডিগ্রি সেলসিয়াস, তখন কৃত্রিমভাবে তৈরি করা বৃষ্টি আর শীতল আবহাওয়া দারুণ উপভোগ করছেন পর্যটকরা। মরুভূমির শহর দুবাইয়ে বৃষ্টি যেন রীতিমতো উৎসবের উপলক্ষ। শহরের রাস্তায় হঠাৎ দেখা মেলে স্বচ্ছ ছাতা হাতে বৃষ্টির নিচে নাচছেন মানুষ, সঙ্গে লাইভ মিউজিক আর ইউরোপীয় আবহ। সব মিলিয়ে গরমের মধ্যে ভিন্ন এক অভিজ্ঞতা। তবে এই বৃষ্টি মেঘ ভেঙে নামেনি, পুরোটাই কৃত্রিম। দুবাই উপকূলের হার্ট অব ইউরোপ প্রকল্পের অংশ কোত দাজর রিসোর্টে তৈরি করা হয়েছে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই রেইনিং স্ট্রিট। বাইরে যখন তাপমাত্রা 47 ডিগ্রি সেলসিয়াস, তখন এই সড়কে রাখা হয়েছে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড গরমের মধ্যেও এখানে উপভোগ করা যাচ্ছে শীতল আবহাওয়া আর বৃষ্টি। বৃষ্টি ভেজা রাস্তা, এটা অন্যরকম এক অভিজ্ঞতা। আমরা অনেক মজা করেছি, মনে হবে যেন ইউরোপের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ইউরোপীয় স্থাপত্যের আদলে সাজানো রাস্তাটিতে রয়েছে দোকান, রেস্তোরাঁ, বাইরে বসার ব্যবস্থা ও বিনোদনের নানা আয়োজন। কর্তৃপক্ষের দাবি, জার্মান প্রযুক্তিতে তৈরি জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে বছর জুড়ে বৃষ্টির পরিবেশ তৈরি করা যাবে। তাদের লক্ষ্য মরুভূমির শহরেও মানুষকে সারা বছর বাইরের পরিবেশ উপভোগের সুযোগ দেওয়া। দর্শনার্থীদের কাছেও বেশ সাড়া ফেলেছে ব্যতিক্রমী এই উদ্যোগ। কেউ বলছেন দুবাইয়ে সাধারণত বৃষ্টি দেখা যায় না, তাই বৃষ্টির মধ্যে হাঁটা ও নাচার অনুভূতি তাদের আনন্দ দিচ্ছে। প্রচণ্ড গরমের শহরে কৃত্রিম বৃষ্টির এই আয়োজন তাই হয়ে উঠেছে নতুন আকর্ষণ। কাকলি আখতার, সময় সংবাদ। ইতালির সিসিলি উপকূলের কাছে শনাক্ত হয়েছে 1000 বছর আগের অক্ষত মাটির কলসি ভর্তি একটি জাহাজের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন প্রায় 21 মিটার লম্বা ও 6 মিটার চওড়া জাহাজটি রোমান সাম্রাজ্যের একটি বাণিজ্যিক জাহাজ। ধারণা করা হচ্ছে জাহাজে থাকা বড় বড় মাটির পাত্রে করে সে সময় মদ পরিবহন করা হতো। সমুদ্রের অতল গভীরে সারি সারি অক্ষত মাটির পাত্র। বহু বছর ধরে সাগরতলের অন্ধকারে লুকিয়ে ছিল এসব নিদর্শন। ইতালির সিসিলি উপকূলের কাছে এবার শনাক্ত হয়েছে এসব পাত্রে ভর্তি একটি প্রাচীন জাহাজের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা এটি রোমান বাণিজ্যিক জাহাজ। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 150 ফুট নিচে মিলেছে জাহাজটির সন্ধান। ইতালির সংস্কৃতি মন্ত্রী আলেসান্দ্রো জেউলি আবিষ্কারটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হিসেবে উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে জাহাজে থাকা বড় বড় মাটির পাত্রে করে সে সময় মদ পরিবহন করা হতো। স্থানীয় জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয় অনুসন্ধান। পরে ডুবুরিরা নিশ্চিত হন এটি খ্রিস্টপূর্ব 2য় থেকে 1ম শতাব্দীর একটি জাহাজ। প্রায় 21 মিটার লম্বা ও 6 মিটার চওড়া জাহাজটিতে পাওয়া গেছে শত শত মাটির তৈরি বড় পাত্র।
প্রত্নতাত্ত্বিকরা মনে করছেন রোমানদের সামুদ্রিক বাণিজ্য, নৌপথ এবং প্রাচীন ভূমধ্যসাগরীয় অর্থনীতির ইতিহাস জানতে গুরুত্বপূর্ণ নতুন তথ্যের দুয়ার খুলে দিতে পারে এই আবিষ্কার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুদ্ধের বিভীষিকার মাঝেও সংস্কৃতির রঙে প্রাণ ফিরে পেল ইউক্রেনের রাজধানী কিয়েভ। লোকজ পোশাক, গান, নাচ আর হাজারো মানুষের অংশগ্রহণে আয়োজন করা হয় ব্যতিক্রমী এথনো উৎসব। অংশগ্রহণকারীরা বলছেন যুদ্ধের মাঝে এই উৎসব স্বাভাবিক জীবনে ফেরার অনন্য সুযোগ। এই উৎসব কেবল বিনোদনের উদ্দেশ্যে নয়, বরং এটাকে ইউক্রেনীয়দের আত্মপরিচয় প্রকাশের প্রতীক হিসেবে দেখছেন আয়োজকরা। প্রতিনিয়ত হামলার ঝুঁকির মাঝেই প্রাণবন্ত হয়ে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বর্ণিল লোকজ পোশাকে আনন্দ উৎসবে যোগ দেন ইউক্রেনীয়রা। যুদ্ধের কঠিন বাস্তবতার মাঝেও কেউ নাচছেন, কেউ গানে মেতেছেন, আবার কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় ফিরেছেন চেনা জীবনের ছন্দে। অনেকের কাছে কয়েক ঘন্টার এই আয়োজন যুদ্ধ ভুলে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ। অংশগ্রহণকারীরা বলছেন যুদ্ধের কারণে স্বাভাবিক জীবনের অনেক অভ্যাসই হারিয়ে গেছে। তাই এমন উৎসব মানুষকে আবারও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, নাচ, গান আর সামাজিকতার মতো সাধারণ আনন্দে ফিরিয়ে আনে। কয়েক ঘন্টার জন্য হলেও যুদ্ধের আতঙ্ক ভুলে নিজেদের পরিচিত জীবনকে অনুভব করার সুযোগ পান তারা। আমি শুধু বলতে চাই, এমন সময়ে ইউক্রেনের মানুষের একসঙ্গে হওয়া, পরস্পরের পাশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন আমাদের জন্য এক ধরনের ঔষধের মতো, মন ভালো রাখার দারুণ একটা উপায়। উৎসবে অংশ নেয় ইউক্রেনের জনপ্রিয় ব্যান্ড ওকিয়ান এলজি। যুদ্ধের মাঝেও এমন আয়োজন ইউক্রেনীয়দের সৃজনশীলতা ও একসঙ্গে থাকার শক্তির প্রমাণ, বলছেন শিল্পীরা। উৎসবে ছিলেন সেনা ও যুদ্ধফেরতরাও। ইউক্রেনীয় লোককথার পৌরাণিক স্বর্গ ভিরি এর নামে আয়োজন করা হয় এই উৎসব। আয়োজকরা বলছেন এটি কেবল বিনোদনের আয়োজন নয়, বরং স্বাধীনতা, আত্মপ্রকাশ এবং ইউক্রেনীয় পরিচয় উদযাপনের মঞ্চ। যুদ্ধ যতই দীর্ঘায়িত হোক, সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্য দিয়ে নিজেদের অস্তিত্ব আর স্বাভাবিক জীবনের আকাঙ্ক্ষা ধরে রাখতে চান ইউক্রেনীয়রা। বরকতুল্লাহ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য মিলন মেলা, যেখানে অংশ নেন দেশটির বিভিন্ন প্রান্তে থাকা অসংখ্য প্রবাসী। বাংলা সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্ট। প্রবাস জীবনের নিত্যদিনের সমস্যার মাঝেও বিভিন্ন সময়ে নানা উৎসবের আয়োজন করেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতে তেমনি একটি মিলন মেলার আয়োজন করে আলাইন বাংলাদেশ কমিউনিটি, যেখানে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি প্রজন্মের কাছে তুলে ধরা হয় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য। উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে এমন একটি আয়োজনে অংশগ্রহণ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন প্রবাসীরা, যেখানে গল্প, আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতে উঠেন তারা। আমিরাতে ভিসা সংকট সহ নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। এমন পরিস্থিতিতে প্রত্যেককে আমিরাতের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তারা। বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের গ্রাম, বাংলাদেশের কৃষ্টি সবকিছু তুলে ধরে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করছি। সবাই আমরা ঘরে ঘরে অন্তত এই প্রোগ্রামটা বাইরে সবাই যাতে করি, যাতে সবার সাথে সবার একটা সৌহার্দ্যপূর্ণ এবং ভালো সম্পর্ক গড়ে ওঠে। একসাথে হয়ে একটা বিভিন্ন রকম আলাপ আলোচনা হচ্ছে, নিজেদের খুশি, আনন্দ, দুঃখ আমরা ভাগ করে নিতে পারছি। এখানে যারা প্রবাসীরা আছি, আমরা সবসময় চেষ্টা করি কোনো একটা উপলক্ষের মাধ্যমে নিজেরা একত্রিত হওয়ার। বাংলাদেশের কৃষ্টি কালচার যেগুলো আছে সেগুলো আমাদের এই প্রজন্মও দেখতে পারে এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে। আমাদের অনুষ্ঠানে আমরা বাংলাদেশের কৃষ্টি এবং ঐতিহ্য তুলে ধরি এইভাবে। ভালো কাজ ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশিদের একটি গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি অপরাধ প্রবণতা কমাতে প্রবাসীদের আরও সচেতন হওয়ার আহ্বান তাদের। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নাইজেরিয়ার কানো শহর সেজে উঠেছে বিয়ের উৎসবে। গণবিয়ের মাধ্যমে একসঙ্গে ঘর বাঁধলেন বিভিন্ন রাজ্যের ১৫০০ দম্পতি। আর্থিকভাবে অসচ্ছলদের জন্য বিয়ের বিষয়টি সহজ করতেই এমন উদ্যোগ সরকারের, যেখানে দেনমোহর হিসেবে কনের জন্য রয়েছে ১ লাখ নাইরা। এছাড়া ব্যবসার জন্য নবদম্পতিকে দেয়া হচ্ছে সমপরিমাণ মূলধন। যদিও সরকার বলছে আবেদনকারীদের সত্যতা যাচাই করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
গেল এক সপ্তাহ ধরে উৎসবের রঙে রঙিন নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানু। একসঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন ১৫০০ দম্পতি। শহরের মুসলিম নেতা আমিরের ঐতিহ্যবাহী প্রাসাদে সম্পন্ন হয় গণবিবাহের আনুষ্ঠানিকতা। এরপর নবদম্পতিদের জন্য আয়োজন করা হয় বিয়ের ভোজ। নিম্ন আয়ের মানুষের বিয়ের আর্থিক চাপ কমাতেই কানু রাজ্য সরকারের এই উদ্যোগ। এবার অন্তত ১৫০ কোটি নাইরা খরচ করে প্রতিটি দম্পতিকে দেয়া হয় বিভিন্ন ধরনের আসবাব ও খাদ্য সামগ্রী। কনের জন্য রয়েছে ১ লাখ নাইরা দেনমোহর, আর নবদম্পতিকে সমপরিমাণ অর্থ দেয়া হচ্ছে ব্যবসা শুরুর মূলধন হিসেবে। ২০১২ সালে মাত্র ১০০ দম্পতিকে নিয়ে শুরু হওয়া এই আয়োজনে এবার আবেদন করে প্রায় ৫,০০০ দম্পতি। আমি এই বিয়ের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে কনে ও তার পরিবারের পাশাপাশি আমার পরিবারের জন্য বিষয়টি সহজ হয়। এই বিয়ের মূল উদ্দেশ্য আমাদের মতো আর্থিকভাবে অসচ্ছলদের বিয়েতে সহায়তা করা, আর এ কারণেই সরকার আমাদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে আবেদনকারীদের যাচাই করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেউ কেউ সরকারি সুবিধা পেতে প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেও জানানো হয়। কানুর অর্থনৈতিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করছে বলে মনে করছেন স্থানীয়রা। জনপ্রতি প্রায় ১০ লাখ নাইরার সরকারি সহায়তা পেতে মরিয়া হয়ে উঠেছেন অনেকেই। এমনকি তালিকায় নাম তুলতে ঘুষ চাওয়ার অভিযোগ রয়েছে। এই সরকারি সহায়তায় কেবল বিয়ের আয়োজন নয়, এটিকে নতুন করে জীবন শুরু করার সুযোগ হিসেবেও দেখছেন দম্পতিরা। কানু সরকার বলছে বিয়ের আনুষ্ঠানিকতার সঙ্গে নতুন পরিবারগুলোকে স্থিতিশীলভাবে দাঁড় করাতেই এমন উদ্যোগ। বরকতুল্লাহ, সময় সংবাদ। বসনিয়া ও হার্জেগোভিনায় বসেছে বার্ষিক আন্তর্জাতিক ওয়াটারফল জাম্পিং প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ ডাইভাররা অংশ নেন এই আয়োজনে। সাহস ও দক্ষতার মিশেলে ২২ মিটার উঁচু থেকে ডুবুরিতে লাফ দেখতে ভিড় করেন পর্যটকরাও। ২২ মিটার উঁচু জলপ্রপাতের কিনারায় দাঁড়িয়ে একের পর এক প্রতিযোগী। নিচে ছুটে চলছে স্রোতধারা, আর মুহূর্তের অপেক্ষা কখন পানিতে ঝাঁপ দেবেন তারা। এক মুহূর্তের ভুলেই হতে পারে বড় বিপদ, তাই প্রতিটি লাফে চাই নিখুঁত কৌশল, সাহস আর নিয়ন্ত্রণ। কেউ শরীর সোজা রেখে, কেউ বা কৌশলী ভঙ্গিতে ডুব দিচ্ছেন পানিতে। বসনিয়ার জাসসে শহরের বিখ্যাত প্লিভা জলপ্রপাতকে ঘিরেই প্রতি বছর বসে এই আন্তর্জাতিক ওয়াটারফল জাম্পিং প্রতিযোগিতা। এবারের আসরেও অংশ নেন দক্ষ ডাইভাররা। বিচারকদের চোখ থাকে প্রতিটি মুহূর্তে। লাফের কৌশল ও নিখুঁত ভঙ্গির ওপর দেওয়া হয় নম্বর। ইউরোপের অনেক জায়গায় যখন তাপপ্রবাহ আর দাবানল চলছে, তখন জাইটসেতে জলপ্রপাতের পাশে আবহাওয়া বেশ আরামদায়ক। তাই গরম থেকে বাঁচতে অনেক পর্যটক এখানে আসছেন। জলপ্রপাত উপভোগের পাশাপাশি শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানগুলো ঘুরে দেখছেন। এক একটি ঝাঁপে যেমন রোমাঞ্চ, তেমনি দর্শকদের মধ্যে উত্তেজনাও তুঙ্গে। শেষ পর্যন্ত সবার নজর কেড়ে বিজয়ের ট্রফি তুলে নেন বসনিয়ার প্রতিযোগী ইগোর আর্সেনিচ। এটি একেবারেই অনন্য একটি ডাইভিং প্ল্যাটফর্ম, বিশ্বের সবচেয়ে সুন্দরগুলোর একটি। পেছনে জলপ্রপাত আর আমরা ডাইভ দিচ্ছি এই রাজকীয় শহরে। বরাবরের মতো সবাইকে ধন্যবাদ। এত উষ্ণ অভ্যর্থনায় আমরা এখানে নিজেদের ঘরের মতোই অনুভব করেছি। ঝর্ণার পানিতে সাহসী ডাইভ, চারপাশে দর্শকদের উচ্ছ্বাস আর প্রকৃতির অপার সৌন্দর্য, সব মিলিয়ে জাসসের এই আয়োজন যেন রোমাঞ্চ আর শীতলতার এক অনন্য মেলবন্ধন। ফারদিন মাঝার, সময় সংবাদ। চীনের লিয়াংশানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী টর্চ কার্নিভাল বা মশাল উৎসব। এই আয়োজন উপলক্ষে দীর্ঘ সড়ক জুড়ে একসঙ্গে জ্বালানো হয় ৮৬টি বিশাল অগ্নিকুণ্ড। হাজার হাজার জ্বলন্ত মশাল হাতে নিয়ে উৎসবে যোগ দেন বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ ও পর্যটকরা। মশালের আগুনে রাতের আকাশ আলোকিত। আয়োজন ঘিরে নাচ, গান আর উৎসবে মেতেছে সবাই। চীনের সিচুয়ান প্রদেশের লিয়াংশান অঞ্চলে বসেছে ঐতিহ্যবাহী টর্চ কার্নিভাল। উৎসবের মূল আয়োজন ঘিরে হাংথিয়ান অ্যাভিনিউ যেন পরিণত হয় আগুন আর মশালের শহরে। শনিবার রাত থেকে শুরু হয়েছে এই উৎসব। হাতে হাতে হাজার হাজার জ্বলন্ত মশাল নিয়ে উৎসবে যোগ দেন লাখো মানুষ। ৩.২ কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে একসঙ্গে জ্বলে ওঠে ৮৬টি বিশাল অগ্নিকুণ্ড। চারপাশে অসংখ্য মশালের আলো আর অগ্নিকুণ্ডের উষ্ণতায় তৈরি হয় চোখ ধাঁধানো এক দৃশ্য। স্থানীয়দের পাশাপাশি এতে অংশ নেন দেশ বিদেশের পর্যটকরাও। আমি জীবনে প্রথমবার এই টর্চ কার্নিভালে এলাম। এখানকার মানুষ খুবই বন্ধুসুলভ। আমরা
অনেক আগুন জ্বালিয়েছি, আনন্দ করেছি। হাজার হাজার মানুষ আর শত শত আগুন, সত্যি জীবনে একবার পাওয়ার মতো অভিজ্ঞতা। টর্চ কার্নিভাল চীনের এবং বাই জনগোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব। তাদের বিশ্বাস, আগুন ও মশালের আলো অশুভ শক্তিকে দূরে সরিয়ে মানুষের জীবনে সৌভাগ্য ও সমৃদ্ধি বয়ে আনে। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের আয়োজন শুধু এক রাতের উৎসবে সীমাবদ্ধ নয়। লিয়াংশানের বিভিন্ন এলাকায় একের পর এক উৎসব, লোকজ অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি চলবে আগস্টের শেষ পর্যন্ত। ঐতিহ্য, সংস্কৃতি আর পর্যটনকে একসঙ্গে তুলে ধরতেই এবারের আয়োজনকে আরও দীর্ঘ করা হয়েছে। ফারদিন মাঝার, সময় সংবাদ। শ্রীলঙ্কার সমুদ্র তীরের গলফেস গ্রিনে শুরু হয়েছে ডেরানা কলম্বো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2026। 30টি দেশের 80 জন আন্তর্জাতিক মানের ঘুড়ি প্রেমী অংশ নিয়েছে এই আয়োজনে। তাদের সঙ্গে উৎসবে যোগ দিয়েছেন 1,500-এর বেশি স্থানীয় ঘুড়ি শিল্পী। এই প্রথমবারের মতো আয়োজনটি সপ্তাহব্যাপী উৎসবে রূপ নিয়েছে। আকাশে উঠছে বিশাল আকৃতির রঙিন সব ঘুড়ি, কখনো সাপ, কখনো পাখি, আবার কখনো দেখা মিলছে পছন্দের সব কার্টুন চরিত্রের। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সমুদ্র তীরের গলফেস গ্রিনে বসেছে ডেরানা কলম্বো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব 2026। দেশি বিদেশি ঘুড়িপ্রেমীদের মিলন মেলায় 30টি দেশের 80 জন আন্তর্জাতিক মানের অংশগ্রহণকারী যোগ দিয়েছেন এই উৎসবে। তাদের সঙ্গে উৎসবে অংশ নিয়েছেন 1,500-এর বেশি স্থানীয় ঘুড়ি ওড়ানো শিল্পী। দেশটিতে প্রতি বছর বসে এই আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আসর। তবে এবার আগের আয়োজনগুলো ছাড়িয়ে আরও বড় পরিসরে হচ্ছে উৎসবটি। একদিন থেকে এবার সপ্তাহব্যাপী উৎসবে রূপ নিয়েছে এই আয়োজন। শুধু ঘুড়ি ওড়ানো নয়, উৎসবে আছে ঘুড়ি বানানো ও ওড়ানোর কর্মশালাও। অস্ট্রেলিয়া, ফ্রান্স ও চীনের বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে 8 থেকে 15 বছর বয়সী 630টিরও বেশি শিশু। অনুষ্ঠানটিতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে নাইট কাইট ফেস্টিভ্যাল, রয়েছে সঙ্গীতানুষ্ঠান ও হরেক রকমের খাবার। সব মিলিয়ে কলম্বোর আকাশ যেন উৎসবের রঙে নতুন করে সেজেছে। ঈশিতা আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবের সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন, 16 প্রবাসী বাংলাদেশের মৃত্যু, বহু হতাহতের সংখ্যা। নিহত সবার বাড়ি নওগাঁ, আত্রাই ও নাটোরে নিশ্চিত করেছে দূতাবাস। ইরানকে মোকাবেলার ইস্যুতে আবার খেলার মতো মন্তব্য ট্রাম্পের। তেহরানের উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর ইঙ্গিত। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ আরাকচির। এবং ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের। হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সরবে না সেনা, জানালেন নেতানিয়াহু। তেল আবিবের উপর চাপ বাড়ানোর আহ্বান মিশরের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।